নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ৭৫ নম্বর পর্ব নিয়ে। যারা এটা নতুন শুনছেন তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমি পুরোটা শুনে নেবেন। ওটার সাথে এটা অবশ্যই যুক্ত, ওটা না শুনলে এটা বুঝতে পারবেন না। আজকের পর্বটা খুব সুন্দর হতে চলেছে, অনেক ধামাকা পর্ব হতে চলেছে। শুনতে থাকুন, শুরু করছি। নিশীথ রাত্রিকে মনের জোর দিয়ে চলেছে। রাত্রি নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছে, আর রাত্রি মন্ত্রমুগ্ধের মতো নিশীথের কথা শুনছে। সত্যিই তো, সে তো কোনো অন্যায় করেনি, তাহলে সে কেন ভেঙে পড়ছে, কেন ভয় পাচ্ছে? ঠিকই তো বলেছে নিশীথ। এই মিথ্যের জালে যে বা যারা তাকে জড়িয়েছে, এখন তো তাদের খুঁজে বের করার সময়, তাদের প্রাপ্য শাস্তিটুকু তাদের দেওয়ার কথা ভাবার সময়। রাত্রির মনে সব আশঙ্কা, সব ভীতি যেন একটু একটু করে সরে যেতে লাগলো দূরে। মনে মনে যেন স্থির করলো আর সে ভেঙে পড়বে না। কিন্তু তবুও এক লহমায় এলোমেলো হয়ে যাওয়া সব কিছু কি আবার এক নিমেষে তার পূর্ব অবস্থায় ফিরে যেতে পারে? রাত্রির মনের মেঘও সম্পূর্ণরূপে দূরীভূত হলো না। রাত্রি আর কিছুটা শঙ্কিত স্বরেই বলল, কিন্তু নিশীথ, আমার এতদিনের পরিশ্রম, একটু একটু করে গড়ে তোলা আমার স্বপ্ন, আমার কেরিয়ার, সব কিছু আজ এক নিমেষে একটা বড় প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়েছে। এত সহজে আবার সব কিছু কী করে ঠিক হবে? নিশীথ এবার আলতো হাতে রাত্রির চোখের জলটুকু মুছে দিয়ে নরম সুরে বলল, নিজের ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। যখন তুমি অন্যায় কিছু করোনি তখন এত চিন্তার কি আছে? কিন্তু ওই ফুটেজগুলো যে... নিশীথ রাত্রিকে আর কোনো কথা বলতে না দিয়ে হঠাৎ তাকে নিজের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে বলে উঠল, আর কোনো কথা নয় রাত্রি, তুমি এত বেশি ভেবো না। অফিসার বলেছেন তো, উনি সব দিক ভালো করে ইনভেস্টিগেশন করবেন। তুমি চিন্তা করো না, একটু রেস্ট করো এখন। তোমার ব্রেন আর মাইন্ড দুটোরই একটু রেস্টের প্রয়োজন রাত্রি। রাত্রি বাধা দিল না, বরং আজ যেন বহুদিনের পর সেই পুরনো উষ্ণ ছোঁয়ায় তার মন ধীরে ধীরে শান্ত হয়ে এলো। না, কোনো আবেগের বশে নয়, আজ যেন অন্তর থেকেই নিজে যেন আরও বেশি করে বেঁধে নিতে ইচ্ছে হলো এই উষ্ণ আলিঙ্গনের বন্ধনে। একটা পরম শান্তি যেন নেমে এসে রাত্রির মনে। তার যেন মনে হলো এই উষ্ণ আশ্রয়ে সে নিরাপদ। কোনো মিথ্যের ঝড় ঝঞ্ঝা এই বৃত্ত পেরিয়ে তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। রাত্রির হাত দুটো যখন নিশীথের পিঠে উঠে এসেছে অজান্তেই, রাত্রির কোমল হাতের ছোঁয়া অনুভব করেই যেন নিশীথের বাহুদয়ের বন্ধন আরও কিছুটা গভীর হলো। আজ কত বিরহী দীর্ঘদিনের প্রতীক্ষার প্রাচীর পেরিয়ে দুটো তৃষ্ণার্ত হৃদয় আবারও ছুঁয়ে দেখল একে অপরের স্পন্দন। ক্রমবর্ধমান রাতের গভীরতর সঙ্গে একদিকে যখন আবারও মিলিত হচ্ছে দুটো বিরহী মন, সব বাধা পেরিয়ে ধীরে ধীরে যখন আবারও ফিরে আসছে তাদের হারানো সম্পর্কের উষ্ণতা, তখন একই শহরের ভিন্ন এক প্রান্তে দুটি মানুষ মেতে উঠেছে এক অভীষ্ট পূরণের উল্লাসে। সুসজ্জিত একটা ঘরে বসে আছে দুজন মানুষ, তাদের হাতে রঙিন তরলের গ্লাস। ঘরের এক প্রান্তে রাখা বিরাট টেলিভিশনে স্বচ্ছ পর্দায় চলছে এই মুহূর্তের ব্রেকিং নিউজ। উপস্থিত দুজনের দৃষ্টি নিবদ্ধ সেই দিকেই। তাদের ঠোঁটের কোণায় খেলছে এক পৈশাচিক জয়ের হাসি। হঠাৎ একজন টিভিটা বন্ধ করে উঠে দাঁড়ালো। এক চুমুকে গাছে সবটুকু পানীয় নিঃশেষ করে সেটা ছুঁড়ে দিল ঘরের মসৃণ মেঝেতে। সূক্ষ্ম কাঁচের গ্লাসটা প্রবল শব্দে ভেঙে ছড়িয়ে পড়ল মেঝের ওপর। হঠাৎ এই ঘটনায় সোফায় বসা অন্যজন আচমকা যেন একটু কেঁপে উঠল। কৌতূহলী হয়ে সে প্রশ্ন করল, হোয়াটস রং উইথ ইউ? সব কিছু তো আমাদের প্ল্যানের অ্যাকর্ডিং চলছে, তাহলে হঠাৎ এইভাবে রিয়্যাক্ট করার মানে কি? প্রথম ব্যক্তিটি হঠাৎ একটু হেসে তার দিকে ঘুরে বলল,
সবসময় কি রাগ হলেই জিনিসপত্র ভাঙে মানুষ? দ্বিতীয় জন কিছুটা অবাক আর বিরক্তি মাখা সুরে বলল, আমি অন্তত তাই জানি, যখন মানুষ যা চায় সেটা পায় না তখনই এইসব ভাঙচুর করে। প্রথম ব্যক্তিটি আবারও একটু হাসল, এগিয়ে গিয়ে আরও একটা গ্লাস এনে আবারও তাতে কিছুটা তরল নিয়ে তাতে এক চুমুক দিয়ে বলল, আমার ক্ষেত্রে এই নিয়মটা খাটে না। আমি খুব বেশি যদি খুশি হই তাহলে এই টুকটাক ভাঙচুর করেই থাকি। ইটস মাই স্টাইল অফ সেলিব্রেশন। আজ আমি খুব খুশি। এতদিনে মিস রাত্রি আহুজা বুঝবে ইথান অ্যাডামসকে অপমান করার কী ফল হয়। সামান্য একটা ম্যাটারে আমাকে অত বড় অপমান করেছিলে না তুমি রাত্রি? এখন দেখো আর কত বড় মূল্য তোমাকে দিতে হয়। ইথানের চোখ দুটো যেন প্রতিশোধ স্পৃহায় জ্বলে উঠল। ঠোঁটের হাসিটা মিলিয়ে গিয়ে তার চোয়াল দুটো যেন শক্ত হয়ে উঠল। ক্রুদ্ধ কণ্ঠে সে আবার বলতে শুরু করলো, এই ইথান অ্যাডামসের একটু সান্নিধ্য পাওয়ার জন্য যেখানে ওয়েল নোন সব মডেল অ্যাক্ট্রেস সবাই মুখিয়ে থাকে, আর সেখানে তুমি আমাকে জাস্ট ইগনোর করেছিলে, তাই তো? আর শুধু ইগনোর, আমাকে তুমি স্ল্যাপ পর্যন্ত করেছিলে তুমি। আর কেউ না বুঝলেও আমার বুঝতে কোনো অসুবিধে হয়নি। তুমি ওই সিনটাকে বেটার করার জন্য আমাকে স্ল্যাপ করোনি, তুমি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে আমাকে স্ল্যাপ করেছিলে, চড় মেরেছিলে। এই ইথান অ্যাডামসের গায়ে হাত তোলার সাহস আজ পর্যন্ত কারুর হয়নি। সেদিন শুটিংয়ের বাহানায় তুমি আমাকে স্ল্যাপ করেছিলে, তাই আমি কিচ্ছু বলতে পারিনি। কিন্তু ওই চড় আমি ভুলিনি। আমাকে করা প্রত্যেকটা অপমানের দাম তোমাকে দিতে হবে। কী প্রয়োজন ছিল এইসব করার? সেদিন যদি আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে এই দিনটা দেখতে হতো না। সেদিন আমাকে অপমান করার আগে তো ভাবোনি, আজ নিজের চোখের সামনে নিজের মান সম্মান কেরিয়ার সব কিছু বরবাদ হতে দেখো। ইথানের চোখের তারাই যেন ফুটে উঠল প্রতিহিংসার আগুন। ঠোঁটের কোণে আবার ফিরছে সেই ক্রূর হাসির রেখা। উপস্থিত অন্য এতজন শুধু চুপ করে ইথানের কথাগুলো শুনছিল। এবার যেন সেও কিছুটা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, সে যাই হোক, কিন্তু তোমার এই স্বভাবটা কিন্তু জাস্ট ডিসগাস্টিং। আজ পর্যন্ত কতগুলো স্ক্যান্ডেলে তোমার নাম জড়িয়েছে সে খবর রাখো? তোমার কাছে তো আবার সব কিছুর খেলা। কি প্রয়োজন ছিল রাত্রির সাথেও সেই একই খেলা খেলার? রাত্রি যে আর বাকি সবার থেকে আলাদা সেটা কি বুঝতে পারোনি? না তুমি ওই সব করতে আর না রাত্রি তোমাকে ইনসাল্ট করতো। ইথান যেন রেগে জ্বলে উঠল, তীব্র কণ্ঠে গর্জে উঠে বলল, জাস্ট শাট আপ। একদম আমাকে লেকচার দেবে না। আমি কারোর কথা শুনতে পছন্দ করি না, বিশেষ করে তোমার কথা তো মোটেও নয়। এখন কি তুমি সাধু সাজতে চাইছো নাকি? ভুলে গেলে নাকি রাত্রিকে ডিস্ট্রয় করার ইচ্ছা যতটা আমার ছিল ততটাই তোমারও ছিল। এই সব কিছু যা যা এখন রাত্রির লাইফে ঘটছে, এই সব কিছুর জন্য কিন্তু আমি একা দায়ী নই, তুমিও সমান দায়ী। সো প্লিজ স্টপ দিস ননসেন্স। এখন রাত্রির জন্য বেশি সিম্প্যাথি দেখাতে হবে না। ওই অ্যাক্টিংটা ওদের সামনেই করো, কাজে দেবে। দ্বিতীয়জন সমান ক্রুদ্ধ স্বরে গর্জে উঠল, লিসেন, এই টোনে তুমি আমার সাথে কথা বলবে না। আর আমি মোটেও রাত্রির জন্য সিম্প্যাথি দেখাচ্ছি না, যেটা সত্যি সেটা বলছি। ইয়েস, অফকোর্স আমি তোমাকে সমানভাবে হেল্প করেছি, আমি কিছুই ভুলিনি। আমি না থাকলে আজকের এই দিনটাই কোনো দিন আসতো কিনা সন্দেহ। তোমার একার দ্বারা যে কতটা কি হতো সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে আমার। আর আমি কি করব না করব সেটা তুমি আমাকে বলবে না, আন্ডারস্ট্যান্ড? ভুলে যেও না, তুমি ইথান অ্যাডামস হলে আমিও কিন্তু। ইথান প্রচণ্ড বিরক্ত হয়ে মাঝখানে বলে উঠল, আরে দাঁড়াও দাঁড়াও, আমি জানি তুমি কে। বারবার অকারণে এক কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি অকারণে কোনো কাজ করি না, তুমি বারবার শোনাও তাই তোমাকে বলি।
তাই আমাকেও মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয়, তুমি ইথান অ্যাডামস হলে আমি কে। ইথান বিরক্ত হয়ে ওর হাতে গ্লাসটা নিঃশেষ করে আবার সেটা ছুঁড়ে মারল মেঝেতে। আবারও সশব্দে ঘরময় ছড়িয়ে পড়ল কাঁচের টুকরো। দ্বিতীয়জন একটু ব্যঙ্গাত্মক সুরে হেসে বলল, কি হলো, আবার সেলিব্রেট করছো নাকি? ইথান ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, অকারণে কথা না বলে এটা বলো, ওইদিকে কি খবর? খবর আবার কি? এখন যা হওয়ার তাই হচ্ছে। পুলিশ রাত্রির ফ্ল্যাটে এসেছিল, সেখানেই যা জিজ্ঞাসাবাদ হওয়ার হয়েছে, আর বাকি যা হয়ে থাকে সার্চ টেস্ট এইসব। হ্যাঁ, টেস্ট তো এখন নিশ্চয়ই হয়নি। না না, কালকে হবে। টেস্ট তো পজিটিভ আসবেই। আর এবার এই রিপোর্টটা মিডিয়ায় প্রকাশ হওয়ার পর দেখবে রাত্রির কি হাল হয়। আই ক্যান্ট ওয়েট টু সি দ্যাট। বাই দ্য ওয়ে, মিস্টার নিশিত আগরওয়াল, দ্যাট ইন্ডিয়ান বিজনেসম্যান, সেও কিন্তু রাত্রির ফ্ল্যাটেই ছিল জিজ্ঞাসাবাদের সময়। রিয়েলি? আচ্ছা, রাত্রি আর ওই নিশিতের রিলেশনটা কি? যাকগে, সে যাই হোক, তাতে আমাদের কোনো কাজ নেই। আমার কিন্তু মনে হয় ওদের রিলেশনটা একটু বিশেষ কিছুই আছে। আরে হোক, তাতে কি প্রবলেম, করুক আসা যাওয়া। বরং এখন যদি এটা আবার মিডিয়ার সামনে আসে তাহলে তো আরও ভালো। রাত্রির ইমেজ আরও একটা দাগ লাগবে। একসঙ্গে ডবল টাইমিংয়ের অ্যালিগেশন উঠেছে, এবার ট্রিপল উঠবে। এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বাট ইথান, আমার কিন্তু একটু ডাউট আছে। ডাউট? কিসের ডাউট? ওই যে ফুটেজের নিয়ে আবার ডাউট কিসের? আরে, তুমি কি পুলিশকে বোকা ভেবেছো নাকি? হঠাৎ করে মিস্টার হ্যাডসনের বাংলোর গোটা সিসিটিভি সিকিউরিটি সিস্টেম গন্ডগোল হয়ে গেল, ওদের সন্দেহ হবে না যদি এটা নিয়ে ইনভেস্টিগেট করে? আরে এত বেশি ভাবো কেন তুমি? খারাপ তো হতেই পারে। মিস্টার হ্যাডসনের সিকিউরিটি ম্যানেজারকে দিয়েই সবটা করিয়েছি, সব কিছু একদম নিখুঁতভাবে করেছে। সো পুলিশ যদি এই ফুটেজ নিয়ে ইনভেস্টিগেট করেও তাতেও কোনো লাভ হবে না। রিল্যাক্স। হ্যাঁ, সেটা হলেই ভালো। আর ওই ড্রাগসের কেসটা কি করে করলে তুমি? হঠাৎ এই ড্রাগস তুমি কোথায় পেলে? আর ওই বটল আর সিরিঞ্জগুলো কোথায়? ইথান প্রচণ্ড রেগে উঠল, অসম্ভব বিরক্ত হয়ে বলল, সব বিষয়ে এত কৌতূহল কেন তোমার? এত কিছু জানার তোমার কি প্রয়োজন? আরে কি প্রয়োজন মানে? ভুলে যেও না, তোমার সঙ্গে আমিও সমানভাবে ইনভলভ। কোনোভাবে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে তোমার সঙ্গে আমিও বিপদে পড়ে যাব। তাই সবটা কি করে হচ্ছে সেটা জানা আমার প্রয়োজন। না, প্রয়োজন নেই। ওগুলো আমার জোগাড় করার কথা ছিল, করেছি। কি করে করেছি, কোথা থেকে করেছি, এই সব কথা জানার তোমার কোনো প্রয়োজন নেই। কিন্তু ইথান, বেশি কথা বলো না। আর কি এদিক ওদিক হওয়ার কথা বলছো তুমি? আমি কোথাও কোনো ফাঁক রাখিনি। ফুটেজের ব্যাপারে ইনভেস্টিগেট করলেও কিচ্ছু পাবে না। আর ওই ড্রাগসের ব্যাপারে আমার বা তোমার কোনো যোগসূত্র থাকতেই পারে না, এমন কোনো লিঙ্ক আমি রাখিনি। সো রিল্যাক্স, এত টেনশন করার কিচ্ছু হয়নি। এখন যাও, নিশ্চিন্তে ঘুমাও। আজ অনেক দিন পর আমারও তো খুব ভালো ঘুম হবে। শেষ পর্যন্ত আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো। ইথানের ঠোঁটে ফুটে উঠল নারকীয় আনন্দের প্রতিরূপ একটা হাসি। ধীরে ধীরে সেই হাসি যেন সঞ্চারিত হলো দ্বিতীয় জনের ঠোঁটেও। আরও কিছুটা পানীয় উদরস্থ করে সে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাভ আ গ্রেট নাইট ইথান। ইথান উত্তরে শুধু হাসল। দ্বিতীয়জন চলে যাওয়ার পর ইথান তার সুসজ্জিত ফ্ল্যাটের মিনি বার কাউন্টারে বসে একের পর একা নিঃসরিত করতে লাগলো রঙিন তরলের গ্লাস। আজ যেন তার আনন্দের দিন। তার এত দিনের জমানো ক্ষোভ সে এইভাবে উগরে দিয়েছে। রাত্রির জীবনে নামিয়ে এনেছে এক দুর্ভেদ্য ষড়যন্ত্রের জাল, যা ভেদ করে বেরোনোর কোনো পথই সে খোলা রাখেনি। রাত ক্রমেই গভীর হচ্ছে, আর সেই সঙ্গে গভীর হচ্ছে ইথানের নেশা।
ইথান সদ্য তার মিনি বার কাউন্টার ছেড়ে উঠছিল, তখনই বেজে উঠল একটা যান্ত্রিক সুর। ইথান বেশ নেশাগ্রস্ত হয়ে পড়েছে। একটু হাতড়ে পাশে পড়ে থাকা ফোনটা তুলে নিয়ে দেখল একটা মেসেজ এসেছে। ভালো করে দেখতে না পেলেও একটু চেষ্টা করতেই বুঝতে পারল কোনো প্রাইভেট নম্বর থেকে মেসেজটা এসেছে। ইথান কোনো কৌতূহল ছাড়াই মেসেজটা ওপেন করলো। একটা ভিডিও। ইথান ভিডিওটা চালানোর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই যেন তার সমস্ত নেশা ছুটে গেল। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। চরম বিস্ময়ে তার কণ্ঠ পেরিয়ে নির্গত হলো একটা অসম্পূর্ণ বাক্য, দিস ইজ। পূর্ব কোণে রক্তিম আভা ছড়িয়ে নতুন ভোরের আলো ফুটেছে। বেশ কিছুক্ষণ হলো। বিলাসবহুল বহুতল বিল্ডিংয়ের সুবিস্তৃত জানালার স্বচ্ছ কাঁচ ভেদ করে সেই রাঙা আলোর ছটা ছড়িয়ে পড়ছে সুসজ্জিত ঘরের প্রতিটা কোণে। তবে ঘরটাকে এই মুহূর্তে ঠিক সুসজ্জিত হয়তো বলা চলে না। মসৃণ মেঝের ওপর ইতি অতি ছড়িয়ে আছে ভাঙা কাঁচের টুকরো। এলোমেলো হয়ে রয়েছে ঘরের বেশ কিছু আসবাবপত্র। যেন মনে হচ্ছে একটা প্রবল ঘূর্ণিঝড় বয়ে গেছে এই ঘরের মধ্যে। এই অবিন্যস্ত ঘরের মধ্যেই উদ্ভ্রান্তের ন্যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পায়চারি করে বেড়াচ্ছে ইথান। গত রাত্রে এক মুহূর্তের জন্যও তার দু চোখের পাতা এক হয়নি। মধ্যরাতে আসা একটা ভিডিও তার সমস্ত আনন্দ, সমস্ত উল্লাস এক নিমেষে যেন ছিনিয়ে নিয়ে গেছে। প্রথমটায় নেশার ঘোরে স্পষ্ট বুঝতে না পারলেও বেশিক্ষণ লাগেনি বুঝতে। এই একই ভিডিও আগেও একবার তার কাছে এসেছিল, আর তখনও তার পরিস্থিতিও অনেকটা আজকের মতোই হয়েছিল। সেই প্লংটনের রিসর্টে শুটিংয়ের সময় যে ভিডিওর কারণে তার সমস্ত পরিকল্পনা এক নিমেষে ব্যর্থ হয়ে গিয়েছিল, আজ আবার সেই একই ভিডিও কেউ তাকে পাঠিয়েছে। ছোট্ট একটা ভিডিও, কিন্তু ইছানের কাছে সর্বনাশের পরোয়ানা থেকে কোনো অংশে কম নয়। এই একটা ভিডিও এক লহমায় তার সব কিছু ধ্বংস করে দিতে পারে। যদি ওই ভিডিও একবার কোনোভাবে সর্বসমক্ষে প্রকাশিত হয়, তবে ইথানের এই নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সব এক মুহূর্তে ধুলোয় মিশে যেতে পারে। আর সেটা ইথান নিজেও বেশ ভালো মতোই জানে। আর জানে বলেই সেদিনও তার সমস্ত পরিকল্পনাগুলোকে নিজের হাতে ব্যর্থ করতে বাধ্য হয়েছিল। ভিডিওটা পাওয়ার পর ইথান কিছু মুহূর্তের জন্য যেন হতভম্ব হয়ে পড়েছিল। সে এই ভিডিওটার কথা তো ভুলেই গিয়েছিল। আসলে প্রতিশোধ স্পৃহা এমন একটা বস্তু যার আগুনে মানুষের ভালো মন্দের বিচার বুদ্ধি পুড়ে ছাই হয়ে যায়। ইথানের ক্ষেত্রেও ঘটনাটা ঠিক তেমনটাই। ইথান সেদিনও বুঝতে পারেনি কে তাকে এই ভিডিওটা পাঠিয়েছিল, আর আজও বুঝে উঠতে পারল না। প্লংটন থেকে ফিরে এসে অবশ্য ইথান সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির পরিচয় জানার চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কয়েকবার ব্যর্থ প্রচেষ্টার পর ইথান অবশেষে হাল ছাড়তে বাধ্য হয়েছিল। অবশ্য শুরু থেকেই এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় সন্ধানের থেকেও রাত্রির জীবনে অন্ধকারের ছায়া ঘনানোর আগ্রহটা ইথানের খুব বেশিই ছিল। ফলে ধীরে ধীরে ইথান ভুলিয়ে গিয়েছিল যে এই ভিডিও তার সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথা। তার সমস্ত মনোযোগ শুধুমাত্র রাত্রির ওপরেই নিবদ্ধ ছিল। আজ আবার হঠাৎ করে এই ভিডিওটা দেখে যেন ইথানের মনে দুশ্চিন্তার ঝড় উঠেছে। গত রাতে ভিডিওটা আর তার সঙ্গে আসা ছোট্ট এক লাইনের একটা মেসেজ। আবারও সে একই ভুল করছেন। পরিণামের জন্য প্রস্তুত থাকুন মিস্টার ইথান অ্যাডামস। এইটা পাওয়ার পর থেকে ইথান বারবার চেষ্টা করে গেছে ওই প্রাইভেট নাম্বারে ফোন করার, কিন্তু প্রতিবারই
একটা যান্ত্রিক সুর তাকে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে যোগাযোগ করা সম্ভব নয় এই নাম্বারটার সাথে। আর তার ফলে যেন ইথানের মনের আশঙ্কা ক্রমেই বেড়ে উঠেছে। বহুবার প্রচেষ্টার পর যখন অপর প্রান্ত থেকে একই উত্তর ভেসে আসতে লাগলো, তখন ইথান প্রবল এক আশঙ্কায় রাগে ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। আর সেই ক্রোধের ফলেই ঘরের এই মুহূর্তে এই এলোমেলো পরিস্থিতি। সময় তার ছন্দ মেনেই চলতে লাগলো। ধীরে ধীরে ভোর পেরিয়ে সকাল হলো। ইথান একসময় ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। দু হাতে চেপে ধরল মাথা, আর সব চিন্তাভাবনার সুতোগুলো যেন জট পাকিয়ে গেছে। একটা অসম্ভব আশঙ্কা তার মনে বারবার জেগে উঠছে। যদি এই ভিডিওটা কোনোভাবে মিডিয়ার কাছে পৌঁছে যায় তবে? ইথান যেন মরিয়া হয়ে উঠল। নিজের সব কিছু হারিয়ে ফেলার আতঙ্কে যেন তার সমস্ত বাহ্যজ্ঞান লোপ পেল। ইথান যতই একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করতে, ততই যেন তার চিন্তার জাল আরও বেশি এলোমেলো হয়ে পড়ছে। এই মুহূর্তে তার চোখের সামনে শুধু এই ভিডিওটাই ভাসছে, অন্য কোনো কিছুর যেন অস্তিত্বই নেই। আজকের পর্বটা এখানেই শেষ করছি। অনেকেই অনুমান হয়তো করেছিলেন মনে মনে এই ষড়যন্ত্রকারী আর কেউ নয়, ইথান। এটা হয়তো সহজবোধ্যই ছিল, কিন্তু প্রশ্ন হলো দ্বিতীয়জন কে? আপনারা অনেকেই অনেক রকম অনুমান করেছেন। দেখা যাক কে কারটা ঠিক হয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দ্বিতীয় ব্যক্তি কে হতে পারে। অবশ্যই গল্পগুলো অবশ্যই আপনাদের ভালো লাগছে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আরও বেশি করে লাইক করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে। পরবর্তী পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরছি, এবং আস্তে আস্তেই খুব তাড়াতাড়ি এই দ্বিতীয় ব্যক্তিরও পরিচয় পাওয়া যাবে। শুনতে থাকুন অবশ্যই। ধন্যবাদ।